হ্যালো এভরিওয়ান, রাখি বেসিক ল স্টাডি টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি ফারজানা ইয়াসমিন রাখি। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে সংবিধানের নবমের ক ভাগ, যেখানে আলোচনা করা হয়েছে ইমার্জেন্সি প্রভিশন সম্বন্ধে, অর্থাৎ জরুরি বিধানাবলী। অর্থাৎ কোনো দেশে যখন জরুরি অবস্থা জারি করা হয় তখন এই বিধানের আলোকেই জরুরি অবস্থা জারি করা হয়ে থাকে। তো আমরা আজকে জানবো যে এই জরুরি অবস্থাটা আসলে কি। আসলে সংবিধান কিংবা অন্য কোনো আইনে এই জরুরি অবস্থার সংজ্ঞা দেওয়া হয়নি। জরুরি অবস্থা বলতে সাধারণত আমরা বুঝি যখন সংকটজনক ও আকস্মিক কোনো অবস্থা তৈরি হয়, যখন কোনো দ্রুত পদক্ষেপ নেওয়া অপরিহার্য হয়ে ওঠে, এই অবস্থাকে আমরা জরুরি অবস্থা বলে থাকি। সাধারণভাবে বলা যায় যে যখন রাষ্ট্রীয় নিরাপত্তা এবং জনস্বার্থে কোনো সংকটপূর্ণ অবস্থা মোকাবেলার জন্য কতিপয় সংবিধানের মৌলিক যে অধিকারের দেওয়া আছে সেগুলোর ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়, তাকেই বলা হয় জরুরি অবস্থা। অর্থাৎ আমরা কি জানলাম, যখন জাতীয় নিরাপত্তা এবং জনস্বার্থে সংকটপূর্ণ অবস্থা অতিক্রমের জন্য যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলোর উপর যে অধিকতর বিধিনিষেধ আরোপ করা হয়, তাই সেই প্রক্রিয়াটাই হচ্ছে জরুরি অবস্থা। এখন সঙ্গত কারণে এই কোশ্চেন উঠে, এই যে জরুরি অবস্থা সংক্রান্ত যে ব্যবস্থা, এটা কি রাখা আসলেই প্রয়োজনীয় নাকি প্রয়োজনীয় নয়? অবশ্যই প্রয়োজনীয়, কারণ হচ্ছে এই বিধানটা মূলত করা হয়েছে যে একটা দেশের যে সংকট, সেই সংকট থেকে উত্তরণের জন্য এটাই হচ্ছে একটি পদ্ধতি। তো এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্র যদি টিকে থাকে তাহলে রাষ্ট্রের সাথে সাথে মৌলিক অধিকারও টিকে থাকে, কিন্তু রাষ্ট্র যদি টিকে না থাকে তাহলে রাষ্ট্রের সাথে সাথে মৌলিক অধিকারগুলো বিলুপ্ত হয়। অর্থাৎ যখন রাষ্ট্রের নিরাপত্তা এবং জনস্বার্থ জড়িত থাকবে, সেই ক্ষেত্রে এই ধরনের সংকট মোকাবেলার জন্য এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে সেগুলোর উপর অধিকতর বিধিনিষেধ আরোপ করা যাবে এবং সেটার সাথে কনফ্লিক্টেড আইন প্রণয়ন করা যাবে এই বিধানবলীর সাপেক্ষে। তাহলে আমরা জানলাম যে আসলে জরুরি অবস্থা কি এবং এটা কেন প্রয়োজনীয়। তো আমরা যদি কিছু রেফারেন্স টানি তাহলে আরও ভালো হবে যে এই জরুরি অবস্থাটা কি আসলেই প্রয়োজনীয় কিনা। তো আমরা যদি বিভিন্ন দেশের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রায় প্রত্যেক দেশেই জরুরি বিধানগুলি তাদের সংবিধানে কিংবা অন্য কোনো আইনের অন্তর্ভুক্ত করে রাখা হয়েছে, শুধুমাত্র এই যে সংকটকালীন অবস্থা থেকে উত্তরণের জন্য। তো আমরা কিছু রেফারেন্স নিয়ে নিই। তার আগে বলে নিই যে লর্ড এটিকিনসন তার আরভি হ্যালিডে যে মামলা ছিল, সেখানে তার একটি মামলায় সে বলেছেন যে ব্যক্তির মৌলিক অধিকারগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যেখানে জনস্বার্থ এবং রাষ্ট্রের নিরাপত্তা জড়িত সেই সকল ক্ষেত্রে কতিপয় যে মৌলিক অধিকারগুলো আছে সেইগুলোর উপরে আইন প্রণয়নের মাধ্যমে বিধিনিষেধ আরোপ করা যায়। তো আমরা দেখি ইন্টারন্যাশনাল লগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো বিভিন্ন কনভেনশনগুলোতে এই জরুরি বিধানগুলি অন্তর্ভুক্ত করেছে, যেমন দ্য ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস 1950। এছাড়াও আরও কনভেনশন আছে যেগুলোতে আসলে এই মৌলিক যে অবস্থা, জরুরি অবস্থা এই সংক্রান্ত বিধানগুলি অন্তর্ভুক্ত আছে, যেমন ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস 1966 যে কনভেনশনটা ছিল, সেখানেও এই জরুরি অবস্থার বিধানগুলি অন্তর্ভুক্ত করা আছে। এছাড়াও যদি আমরা দেখি আমেরিকান কনভেনশন অন হিউম্যান
রাইটস 1969। অর্থাৎ আমরা কি কি জানলাম, যে ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস 1950 যেটা, এবং ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস 1966 অ্যান্ড আমেরিকান কনভেনশন অন হিউম্যান রাইটস 1969। এই সকল কনভেনশনগুলোতেও জরুরি অবস্থার বিধানগুলি ইনক্লুডেড আছে। অর্থাৎ এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রের জন্য, তার যখন সংকটপূর্ণ অবস্থা তৈরি হবে সেই সমস্যা থেকে উত্তরণের জন্য, যেখানে জাতীয় নিরাপত্তা এবং জনস্বার্থ জড়িত থাকে। তাহলে আমরা এর গুরুত্বটা জানলাম। তবে অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে, যেহেতু এটা নির্বাহী বিভাগের উপরে ক্ষমতা প্রদান করে থাকে, সেহেতু এটা এমনভাবে বিধান প্রণয়ন করা উচিত যে নির্বাহী যে বিভাগ এই ক্ষমতাকে যেন অপব্যবহার না করতে পারে, এই বিষয়টাকে মাথায় রেখে বিধানসমূহ প্রণয়ন করা উচিত। এখন আমরা জানবো যে ব্যাপ্তি অনুসারে এই জরুরি অবস্থা আসলে কত ধরনের হতে পারে। তা আমরা এতক্ষণ জানলাম যে জরুরি অবস্থা কি এবং এর প্রয়োজনীয়তা সম্বন্ধে। এখন আমরা জানবো এর ব্যাপ্তি অনুসারে এটা আসলে কত প্রকার হয়ে থাকে। ব্যাপ্তি অনুসারে জরুরি অবস্থা মূলত দুই প্রকার। কি কি? একটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, আরেকটি হচ্ছে পার্শিয়াল ইমার্জেন্সি। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যাপ্তি অনুসারে সংবিধানের যে জরুরি অবস্থার কথা দেওয়া আছে, মানে সংবিধানে না, মানে ব্যাপ্তি অনুসারে জরুরি অবস্থা মূলত দুই প্রকার হয়ে থাকে, আর সেটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি আর পার্শিয়াল ইমার্জেন্সি। এখন ন্যাশনাল ইমার্জেন্সি আসলে কি? ন্যাশনাল ইমার্জেন্সি বলতে জাতীয় জরুরি অবস্থা বোঝানো হয়। অর্থাৎ যেই কারণে জরুরি অবস্থা জারি করা হোক না কেন, এই জরুরি অবস্থা জারি করা হয় যদি একটি রাষ্ট্রের সম্পূর্ণ অংশের জন্য, তাহলে সেটাকে বলা হয় ন্যাশনাল ইমার্জেন্সি, অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা। আর যদি এটি কোনো রাষ্ট্রের কোনো একটি নির্দিষ্ট অংশের জন্য প্রণয়ন করা হয়ে থাকে এই জরুরি বিধানটা, তাহলে সেই ক্ষেত্রে বলা হয় পার্শিয়াল বা এলাকাগত জরুরি অবস্থা। তো আমরা এটা মনে রাখবো যে ব্যাপ্তি অনুসারে দুই প্রকার, একটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি আর সেকেন্ডটা হচ্ছে পার্শিয়াল ইমার্জেন্সি। তো আমরা জানলাম যে ব্যাপ্তি অনুসারে কত ধরনের হয়ে থাকে। এখন আমাদেরকে জানতে হবে যে কারণগত বা প্রকৃতিগতভাবে এই জরুরি অবস্থা কত ধরনের। কত ধরনের? 3 ধরনের। কি কি? একটি হচ্ছে যুদ্ধ বা বহিরাক্রমণ জনিত জরুরি অবস্থা। একটি কি? মোট হচ্ছে এই কারণগত বা প্রকৃতিগতভাবে জরুরি অবস্থা 3 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে যুদ্ধ বা বহিরাক্রমণজনিত জরুরি অবস্থা, আর একটি হচ্ছে যে অভ্যন্তরীণ গোলযোগ জনিত জরুরি অবস্থা, এবং আরেকটি হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা, অর্থাৎ ইকোনমিক ইমার্জেন্সি। অর্থনৈতিক জরুরি অবস্থা। অর্থাৎ আমরা জানলাম যে কারণগত বা প্রকৃতভাবে জরুরি অবস্থা মূলত 3 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে যুদ্ধ বা বহিরাক্রমণ জনিত জরুরি অবস্থা, আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ গোলযোগ জনিত জরুরি অবস্থা, আরেকটি হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা। এখন আমরা জেনে নিই এগুলো আসলে কাকে বলে। এই যে যুদ্ধ বা বহিরাক্রমণ জনিত জরুরি অবস্থা, এই জরুরি অবস্থা মূলত এটাকে বলতে বোঝায় যে যখন একটা রাষ্ট্র কর্তৃক আনুষ্ঠানিকভাবে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে
যুদ্ধ ঘোষণা করা হয়, অর্থাৎ একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছে, অথবা একটা রাষ্ট্রকে বাইরের আরেকটি রাষ্ট্র দ্বারা আক্রমণ করা হয়েছে, এই সকল ক্ষেত্রে যে সংকটপূর্ণ এবং আকস্মিক অবস্থা তৈরি হয়, এই অবস্থাকে মোকাবেলার জন্য যে ধরনের আদেশ জারি করা হয় তাকেই বলে যুদ্ধ বা বহিরা আক্রমণজনিত জরুরি অবস্থা। তাহলে আমরা জানলাম কি যুদ্ধ বা বহিরাক্রমণজনিত জরুরি অবস্থা সম্বন্ধে। এখন আমরা জানবো অভ্যন্তরীণ গোলযোগজনিত জরুরি অবস্থা কি। মূলত এই সম্বন্ধে কোনো সংজ্ঞা দেয়া নেই, তবে আমরা স্বাভাবিকভাবে বলতে যেটাকে বুঝি সেটা হচ্ছে সরকার যখন কোনো নীতি প্রণয়ন করে থাকেন, অর্থাৎ কি সরকার কোনো নীতি প্রণয়ন করবেন এবং রাষ্ট্রের জনগণ সেটার বিরোধিতা করবেন, এমন পরিস্থিতিতে অথবা জনগণ কর্তৃক সরকারকে পদ থেকে বিচ্যুত করার জন্য যখন আন্দোলন গড়ে তুলবে, অথবা যদি রাষ্ট্রের অভ্যন্তরীণ কোন ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় কিংবা মহামারী দেখা দেয়, সেটাকে মোকাবেলা করার জন্য যে ধরনের আদেশ জারি করা হয় সেটাকে বলা হয় অভ্যন্তরীণ গোলযোগজনিত জরুরি অবস্থা। এই যে ব্যাপারটা অভ্যন্তরীণ গোলযোগজনিত জরুরি অবস্থা, এটা নিয়ে অনেক কনফ্লিকশন রয়েছে। সেটা হচ্ছে যে এটার কোনো সংজ্ঞা আসলে সংবিধানের অধীন দেওয়া হয়নি, যে এটা আসলে কোন বিষয়গুলোকে বা কোন পরিসরগুলোকে ইনক্লুড করবে। তো স্বাভাবিকভাবে সংবিধানের আলোকে এটা বলা যায় যে এগুলো যুদ্ধ বা বহিরাক্রমণজনিত জরুরি অবস্থা নয়, সেগুলোই হচ্ছে অভ্যন্তরীণ জরুরি অবস্থা, অভ্যন্তরীণ গোলযোগজনিত জরুরি অবস্থা। তো আমরা এইগুলো সম্বন্ধে জানলাম। এখন আমরা সর্বশেষ যে আছে সেটা জানবো অর্থনৈতিক জরুরি অবস্থা সম্বন্ধে। অর্থাৎ যদি রাষ্ট্রের কাছে প্রতীয়মান হয় যে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে বা সম্ভাবনা রয়েছে, তাহলে এই সকল ক্ষেত্রে যে অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা, এটাকে মোকাবেলার জন্য যে ধরনের আদেশ জারি করা হয়ে থাকে সেটা হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা। তো আমরা জানলাম যে কারণগত বা প্রকৃতিগতভাবে 3 প্রকার, সেটা হচ্ছে যুদ্ধ বা বহিরাক্রমণজনিত জরুরি অবস্থা, অভ্যন্তরীণ গোলযোগজনিত জরুরি অবস্থা এবং অর্থনৈতিক জরুরি অবস্থা। এখন আমাদেরকে জেনে নিতে হবে এই যে জরুরি অবস্থা সম্বন্ধে আমরা এত কিছু জানলাম, আমাদের বাংলাদেশের এর অ্যাপ্লিকেশনটা আসলে কি। তাহলে এই বিষয়ে জানতে হলে আমাদেরকে আমাদের সংবিধানে যেতে হবে, যেটা এখন আমরা আমাদের মূল টপিকে চলে আসছি, যে সংবিধানের আলোকে এই জরুরি অবস্থার বিধানবলী। তা আমাদের সংবিধানে 9 ক ভাগে এই জরুরি বিধানবলী সম্বন্ধে দেওয়া হয়েছে। এই সংক্রান্ত মোট 3টি আর্টিকেল আছে, 141-এর ক, 141-এর খ এবং 141-এর গ। 141-এ বলা হয়েছে প্রোক্লামেশন অফ ইমার্জেন্সি, অর্থাৎ কি জরুরি অবস্থা ঘোষণা সম্বন্ধে বলা হয়েছে 141-এ জরুরি অবস্থা ঘোষণা। এবং 141-এর খতে বলা হয়েছে যে এই জরুরি অবস্থা চলাকালীন জরুরি অবস্থার সময়কালে কতিপয় অনুচ্ছেদের স্থগিতকরণ। আর 141-এর গতে বলা হচ্ছে যে জরুরি অবস্থার সময়ে আদেশের মাধ্যমে মৌলিক অধিকার সমূহ স্থগিতকরণ। তো আমরা জানলাম যে আমাদের যে সংবিধান আছে বাংলাদেশের, সেখানে 9 ক ভাগে জরুরি বিধানবলী অর্থাৎ ইমার্জেন্সি প্রভিশন সম্বন্ধে বলা হয়েছে। এবং এই 9 ক পার্টে মোট 3টি আর্টিকেল আছে, 141-এর ক, খ এবং গ। এখানে বলা হচ্ছে জরুরি অবস্থার ঘোষণা সম্বন্ধে, 141-এর খতে বলা হচ্ছে জরুরি অবস্থা থাকাকালীন সময়ে সংবিধানের কতিপয় অনুচ্ছেদ সমূহ স্থগিতকরণ সম্বন্ধে, অর্থাৎ কিছু কিছু আর্টিকেল আছে যেগুলো স্থগিত করা যাবে।
এবং 141-এর কথা বলা হচ্ছে যে মৌলিক অধিকার সংক্রান্ত আমাদের যে পার্ট আছে সংবিধানের পার্ট 3 সেইগুলো আদেশের মাধ্যমে স্থগিতকরণ সম্বন্ধে। তো আমরা জানলাম যে আমাদের সংবিধানে এই জরুরি বিধানবলী সংক্রান্ত আসলে কয়েকটি আর্টিকেল আছে। তো আমরা কিছু পূর্বের গল্পে চলে যাই। সেটা হচ্ছে যে বাংলাদেশ যখন পাকিস্তানের অংশ ছিল, এই অংশ থাকাকালীন সময়ে পাকিস্তান শাসনামলে 23 বছর ধরে এই যে জরুরি বিধানবলী সংক্রান্ত এগুলোর অপব্যবহার কারণে বাংলাদেশের একটি তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। এই কারণে বাংলাদেশ তৈরি হওয়ার পরে যখন সংবিধান তৈরি করা হয়, সংবিধান প্রণেতাগণ তাদের এই তিক্ত অভিজ্ঞতা থেকে প্রভাবিত হয়ে তারা আমাদের সংবিধানে আসলে এই জরুরি বিধানবলীকে অন্তর্ভুক্ত করেননি। কিন্তু সংবিধান প্রণয়নের বছর যেতে না যেতেই এই দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে, অর্থাৎ কততম সংশোধনী? সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, যেটা হচ্ছে 1973-এ করা হয়েছিল। অর্থাৎ এই যে সংবিধান প্রণয়ন করা হয়েছে তার কয়েক বছর যেতে না যেতেই এই সেকেন্ড অ্যামেন্ডমেন্টটা করা হয় 1973 সালে, এবং এটার মাধ্যমে সংবিধানে এই নবম ক ভাগটা ইনক্লুড করা হয়, যেখানে এই 3টা আর্টিকেল প্রণয়ন করা হয়। তাহলে আমরা জানলাম যে আমাদের যে এই সংবিধানে জরুরি বিধানবলীর প্রণয়নের ইতিহাস সম্বন্ধে। এখন আমরা চলে যাই যে এই সকল আর্টিকেলগুলোতে আসলে কি বলেছে, মানে আমাদের দেশে জরুরি অবস্থা জারি করতে গেলে আসলে কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে সেটাই আসলে এই আর্টিকেলগুলোর অধীনে বলা হয়েছে। তো আমরা প্রত্যেকটা আর্টিকেলেরই ডিটেলস জানবো এখন। আর্টিকেল 141-এর ক, যেখানে বলা হয়েছে জরুরি অবস্থা ঘোষণা সম্বন্ধে। জরুরি অবস্থা ঘোষণা, এই যে আর্টিকেলটা, এটার অধীনে দফা আছে 3টা, ফার্স্ট দফা, সেকেন্ড দফা এবং থার্ড দফা। এই যে দফাগুলোতে বলা হয়েছে যে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করতে পারবে কি পারবে না, কে পারবে, এবং করতে গেলে কি কি শর্ত বা কন্ডিশন ফুলফিল করতে হবে, এবং এটা কতদিন পর্যন্ত আসলে থাকবে কার্যকর, সেই সম্বন্ধে বলা হয়েছে। তো আমরা জেনে নিই, এবং কোন কোন গ্রাউন্ডে আসলে এই জরুরি অবস্থা জারি করা যায়। আপনাদের সকল কোশ্চেন পাবেন এই 141-এর কতে, ঠিক আছে। তো আমরা চলে যাই যে ক্লাস 1-এ বলা হয়েছে যদি রাষ্ট্রপতির নিকট, কার নিকট? রাষ্ট্রপতির নিকট, হ্যাঁ, যদি রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে বাংলাদেশে এমন জরুরি অবস্থা বিদ্যমান রয়েছে যার দ্বারা যুদ্ধ কিংবা বহিরাক্রমণ কিংবা অভ্যন্তরীণ গোলযোগ অর্থাৎ এই 141-এর কয়ের ক্লাস 1-এ বলা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে রাষ্ট্রে এমন জরুরি অবস্থা বিদ্যমান রয়েছে যার দ্বারা যুদ্ধ, বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগ এর দ্বারা দেশের বা রাষ্ট্রের নিরাপত্তা এবং রাষ্ট্রের নিরাপত্তা এবং জনস্বার্থে অর্থনৈতিক জীবনে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে,
অর্থাৎ 141-এর কয়ের ক্লজ 1-এ বলা হয়েছে কি, রাষ্ট্রপতির কাছে যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে রাষ্ট্রের এমন জরুরি অবস্থা বিদ্যমান রয়েছে যার দ্বারা যুদ্ধ কিংবা বহিরাক্রমণ কিংবা অভ্যন্তরীণ গোলযোগ দ্বারা রাষ্ট্রের যে নিরাপত্তা রয়েছে এবং জনস্বার্থ রয়েছে, এই জনস্বার্থজনিত রাষ্ট্রের যে অর্থনৈতিক জীবন এগুলো বিপদের সম্মুখীন, তাহলে রাষ্ট্রপতি এই সকল ক্ষেত্রে অনধিক 120 দিনের জন্য জরুরি অবস্থা জারি করতে পারেন। কত দিনের জন্য? 120 দিনের জন্য, অর্থাৎ অনধিক 120 দিন, মানে 120 দিনের বেশি নয়, এমন সময়ের জন্য জরুরি অবস্থা জারি করতে পারবেন রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী এবং ওই 3টা গ্রাউন্ডে। তো এইখানে একটি কন্ডিশন রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাকে মনে রাখতে হবে যে এই যে রাষ্ট্রপতি যে ঘোষণা দিচ্ছে, জরুরি অবস্থা ঘোষণা দিচ্ছে, এই জরুরি অবস্থা ঘোষণাটার বৈধতার জন্য অবশ্যই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের প্রয়োজন হবে। অর্থাৎ কি, যে রাষ্ট্রপতি যে ঘোষণাটা দিচ্ছে, প্রথমে আমরা পড়েছি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী দিতে পারবে যদি তার কাছে এরকম মনে হয়, কিন্তু এই ক্ষেত্রে একটি কন্ডিশন দিয়েছে কি, যে এটার বৈধতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হবে। এটার মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারি যে অনেক সময় হয়ে থাকে যে নির্বাহী বিভাগের কাছে এরকম বিশেষ ক্ষমতা দেওয়ার কারণে এই ক্ষমতাটার অপব্যবহার হয়ে থাকে। তো এই অপব্যবহারের কথাটা চিন্তায় রেখে যাতে রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগ এককভাবে সিদ্ধান্ত নিয়ে, অর্থাৎ ক্যাবিনেটের সিদ্ধান্ত ব্যতীত কোনো এই ধরনের ঘোষণা প্রদান না করতে পারে, এই ধরনের কথা চিন্তা রেখেই আসলে এই কন্ডিশনটা ইনক্লুড করা হয়েছে এই 141-এর কয়ের দফা 1-এ। তো আমরা এই দফা 1-এ জানতে পারলাম যে গ্রাউন্ডগুলো কোন কোন গ্রাউন্ডে আসলে ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে এবং কত দিনের জন্য করা যায় এবং করার জন্য কী কী শর্ত পূরণ করতে হয়। তো এখন আমরা ক্লাস 2-তে চলে যাব। 141-এর কয়ের ক্লাস 2, যেখানে বলা হয়েছে যে এই যে জরুরি অবস্থার আদেশ দেওয়া হবে, এই আদেশটা পরবর্তী কোনো আদেশ দ্বারা আসলে প্রত্যাহার করা যায়, অর্থাৎ পরবর্তী আদেশ দ্বারা প্রত্যাহার করা যাবে। এরপরে ক্লাস 2-তে বলা হয়েছে যে এই যে জরুরি অবস্থা ঘোষণা করবে এই সংক্রান্ত আদেশটা সংসদের কাছে উপস্থাপন করতে হবে। সেকেন্ডে কি বলা হয়েছে? সংসদের নিকট উপস্থাপন। এবং যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে জরুরি অবস্থা ঘোষণা হলো, জরুরি অবস্থা ঘোষণার 120 দিন অতিক্রান্ত হওয়ার পর এই জরুরি অবস্থা সংক্রান্ত যে বিধানগুলি সেইগুলো অকার্যকর হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে শর্ত সাপেক্ষ আছে যে এই যে জরুরি অবস্থা জারি করলো, এই জরুরি অবস্থা জারি করে যদি 120 দিনের মধ্যে সংসদ কর্তৃক অনুমোদন করে প্রস্তাব গৃহীত না হয়, অর্থাৎ কি সংসদ কর্তৃক অনুমোদিত করে প্রস্তাব গৃহীত এটা যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে ওই যে 120 দিন অতিক্রান্ত হওয়ার সাথে সাথে এই জরুরি অবস্থার ঘোষণাটা আসলে অকার্যকর হয়ে যাবে। আর যদি এমন হয় যে এই জরুরি অবস্থাটা ঘোষণা করা হয়েছিল যখন সংসদ ভেঙে গিয়েছিল, এমন পর্যায়ে হইলে যখন সংসদ পুনর্গঠন হবে, পুনর্গঠনের প্রথম বৈঠকে এবং 30 দিন অতিক্রান্ত হওয়ার পূর্বে যদি সংসদ কর্তৃক অনুমোদন না করা হয়ে থাকে, অর্থাৎ অনুমোদিত করে যদি প্রস্তাব গৃহীত না হয়ে থাকে, সেক্ষেত্রে 30 দিন অতিবাহিত হলে এই জরুরি ঘোষণাটা অকার্যকর হয়ে যাবে। তো আমরা ক্লাস 2 জানলাম, এখন আমরা চলে যাব ক্লাস 3-এ। এখানে বলা হচ্ছে যদি রাষ্ট্রপতির কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে যুদ্ধ কিংবা বহিরাক্রমণ কিংবা অভ্যন্তরীণ গোলযোগের সম্ভাবনা রয়েছে, তাহলে এইরকম ঘটনা ঘটার পূর্বে রাষ্ট্রপতি কোনো সম্পূর্ণ রাষ্ট্রের জন্য কিংবা রাষ্ট্রের যে কোনো একটি অংশের জন্য জরুরি অবস্থা জারি করতে পারেন। তো আমরা 141-এর জানলাম জরুরি অবস্থা ঘোষণা সম্বন্ধে, 3টা ক্লাস সম্বন্ধেও জানলাম, এটা আমাদেরকে মনে রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো 141-এর বি সম্বন্ধে, যেখানে বলা হয়েছে যে জরুরি অবস্থার সময়ে অর্থাৎ জরুরি অবস্থাকালে কতিপয় অনুচ্ছেদ স্থগিতকরণ
অর্থাৎ এটা কেন দেওয়া হলো? এটা দেওয়ার কারণ হচ্ছে যে জরুরি অবস্থা মোকাবেলার ক্ষেত্রে আসলে এই কিছু অনুচ্ছেদ আছে যেগুলো স্থগিত না করলে আসলে সঠিকভাবে কার্যক্রম তারা করতে পারবে না। তো এই জন্য এই বিধানটা তারা রেখেছে। এইখানে একটি এই যে অনুচ্ছেদ রয়েছে সেটার বিষয়বস্তু হচ্ছে যে আমাদের যে সংবিধান আছে তার পার্ট 3 যেখানে বলা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট সম্বন্ধে, ঠিক আছে? পার্ট 3তে ফান্ডামেন্টাল রাইট সম্বন্ধে বলছে এবং এই যে পার্ট 3 এটার আন্ডারে 36 থেকে যে 40 আর্টিকেল আছে, সাথে 42 এই যে আর্টিকেলগুলো আছে, এই আর্টিকেলগুলোর কারণে রাষ্ট্র কতিপয় আইন প্রণয়ন বা নির্বাহী ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম নয়। কিন্তু এই যে জরুরি অবস্থা যখন থেকে কার্যকর হবে এইগুলো আসলে সাসপেন্ডেড থাকবে, অর্থাৎ এইগুলো তখন এই রাষ্ট্রের ক্ষমতাকে সীমাবদ্ধ করতে পারবে না। তবে একটি বিষয় হচ্ছে কি, যখন জরুরি অবস্থার অবসান ঘটবে, অর্থাৎ জরুরি অবস্থা যখন অকার্যকর হবে, সাথে সাথে এই রাইটসগুলো আবার পুনর্জীবিত হবে। অর্থাৎ জরুরি অবস্থা থাকাকালীন সময়ে যে সকল আইন প্রণয়ন করা হয়েছে কিংবা যে সকল নির্বাহী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেইগুলো যখন জরুরি অবস্থা অকার্যকর হয়ে যায় তখন সেগুলোর সাথে সাথে ওই বিধানগুলো অকার্যকর হয়ে যায়। সেটা বলা হয়েছে 141-এর বিতে। তো আমরা জানলাম 141-এর বিতে কি বলা হয়েছে। এখন যে সর্বশেষ আর্টিকেলটা আছে আমরা সেটা সম্বন্ধে জানবো। 141-এর সি যেখানে বলা হয়েছে মৌলিক অধিকার স্থগিতকরণ। অর্থাৎ কি, জরুরি অবস্থার সময়কালে মৌলিক অধিকার স্থগিতকরণ। অর্থাৎ আমরা জানি যে পার্ট 3-তে, সংবিধানের পার্ট 3-তে আমাদের 18টি মৌলিক অধিকার দেওয়া আছে। তো এইখানে যে বিধানটা করা হয়েছে, এখানে বলা হয়েছে যে আদেশের দ্বারা, মানে এই যে যখন জরুরি অবস্থা চালু হবে তখন আদেশের মাধ্যমে এই যে আমাদের মৌলিক অধিকারগুলো আছে এইগুলো বলবৎকরণের জন্য কোনো আদালতে মামলা করার অধিকারকে এই যতদিন এই জরুরি অবস্থা জারি থাকবে ততদিন কিংবা ওই আদেশের যতটুকু সময় উল্লেখ থাকে এই সময়কালীন স্থগিত রাখা যাবে। এটা ক্লজ 1-এ বলা হচ্ছে। এটার ক্লজ আছে মোট 3টা। এর ক্লাস 2-তে এর ক্লাস 1-এ এটাই বলা হয়েছে যে আদেশের মাধ্যমে এই মৌলিক অধিকারগুলো কিংবা ওই আদেশে যে সকল অধিকারগুলোর উল্লেখ রয়েছে সেগুলো স্থগিত করা যাবে সেই সম্পর্কে বৈধতা দেওয়া হয়েছে এই ক্লাস 1-এ। এবং ক্লাস 2-তে বলা হচ্ছে যে এটার প্রযোজ্যতা সম্বন্ধে, অর্থাৎ এক্সটেনশন সম্বন্ধে, অর্থাৎ এই যে জরুরি অবস্থা এটা কতটুকু এলাকার জন্য প্রযোজ্য হবে। এখানে বলা হয়েছে বাংলাদেশ কিংবা বাংলাদেশের যে কোনো অংশের জন্য এই অনুচ্ছেদের অধীন প্রণীত আদেশ প্রযোজ্য হবে। তাহলে আমরা জানতে পারলাম যে এটা সম্পূর্ণ বাংলাদেশ কিংবা বাংলাদেশের যে কোনো একটা অংশের জন্য প্রযোজ্য তা আছে। এখন আমরা লাস্ট যেটা জানবো সেটা হচ্ছে কি, এই যে জরুরি বিধানবলী সংক্রান্ত যে সকল আদেশ দিল, আদেশ দেওয়ার যত দ্রুত যত শীঘ্র সম্ভব এটা সংসদের কাছে উত্থাপন করার ব্যবস্থা করতে হবে। তো আমরা সবগুলো জানলাম যে হচ্ছে এই জরুরি বিধানবলীর অন্তর্গত যে 3টা আর্টিকেল ছিল সেগুলোর বিস্তারিত সম্বন্ধে। তো আমরা একটু বিশ্লেষণে চলে যাই যে আমাদের যে সংবিধানটা আছে এইটার অধীনে যে জরুরি বিধানবলী দেওয়া আছে এটা আসলে কতটুকু কার্যকর। এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেককেই জানা উচিত, কারণ এটার সাথে আমাদের নাগরিক অধিকার ইনক্লুডেড। কারণ আমাদের নাগরিক যে অধিকারগুলো আছে অর্থাৎ যে রাইটসগুলো আছে সেইগুলো আসলে পার্ট 3-তে আছে, আর সেইগুলো স্থগিত করা হয় এই যে আর্টিকেল এইগুলোরই আন্ডারে। তো আমাদের প্রত্যেকেরই জানা উচিত। এখন আমরা বিশ্লেষণমূলক কতগুলো বিষয়ে চলে যাই। সেটা হচ্ছে যে এই যে সংবিধানের অধীনে এই জরুরি বিধানবলী করা হয়েছে, ঠিক আছে। এখানে ফার্স্টে যে কথাটা বলা হয়েছে যে রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী, অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে এইটা যে শব্দ, এই শব্দ প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রপতিকে এককভাবে মানে রাষ্ট্রপতি কিংবা নির্বাহী বিভাগকে ক্ষমতা প্রদান করা হয়েছে যে তাদের সন্তোষ অনুযায়ী
এই ধরনের পরিস্থিতি তৈরি হইলে তারা জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে। কিন্তু এখন কোশ্চেন যদি ওঠে যে এই জরুরি অবস্থা কি আসলেই তৈরি হয়েছিল যেই ক্ষেত্রে জরুরি বিধানাবলী জারি করা যায়, তো এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে অবশ্যই আদালতের কোনো এখতিয়ার থাকবে না, এটি আদালত বহির্ভূত হবে এবং সেই সংক্রান্ত যাবতীয় সব কিছুই আসলে রাষ্ট্রপতির সিদ্ধান্তই চূড়ান্ত হবে। তো এখানে একটি একঘেয়েমি আছে এই কারণে যে আমাদের যে বিধানটা দেওয়া হয়েছে সেখানে নির্বাহী বিভাগ যাতে ক্ষমতার অপব্যবহার না করতে পারে সে সংক্রান্ত আসলে কোনো বিশেষ কোনো নিয়মে বিধানটা প্রণয়ন করা হয়নি, সুতরাং এর মাধ্যমে নির্বাহী বিভাগের এই ক্ষমতার অপব্যবহার করার সুযোগটা অনেক অংশে থেকে যায়। তাহলে আমরা জানতে পারলাম যে এটার একটি নেতিবাচক দিক সম্বন্ধে, যেখানে রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী আসলে হয়ে থাকে এটা কতটা ক্ষতিকর। আর এটা যদি দেওয়া হয় অবশ্যই এটা দেওয়া প্রয়োজন, কারণ নির্বাহী বিভাগকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে এজন্যই যাতে বিশেষ পরিস্থিতি সামাল দেওয়া যায়। কিন্তু এই ক্ষেত্রে যদি আদালতের প্রশ্ন উত্থাপন করার ক্ষমতা থাকে তাহলে এটা তো আর বিশেষ ক্ষমতা থাকে না। তবে এই সংক্রান্ত যে বিধান মানে রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগ যাতে অপব্যবহার না করতে পারে এই সংক্রান্ত বিধানটা আসলে একটু সঠিকভাবে করা কি প্রয়োজন এবং সুনির্দিষ্টভাবে করা প্রয়োজন। এখন আরও একটি নেতিবাচক দিক হচ্ছে এখানে যে কারণ গ্রাউন্ডগুলো বলা হয়েছে যে এই সকল গ্রাউন্ডে জরুরি অবস্থা জারি করা যায়। কোনগুলো গ্রাউন্ড? যুদ্ধ কিংবা বহিরাক্রমণ কিংবা অভ্যন্তরীণ গোলযোগ। তো এই তিনটা গ্রাউন্ডের উপরে বেস করে বাংলাদেশে আসলে ইমার্জেন্সি অবস্থা ডিক্লেয়ার করতে পারে। তো এখন কোশ্চেন হচ্ছে যে এই যে যুদ্ধ বা বহিঃক্রমণ এগুলো নিয়ে আসলে কোনো কোশ্চেন নেই, এগুলো আসলেই প্রয়োজন একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব কিংবা জাতীয় নিরাপত্তা রক্ষার্থে এবং জনস্বার্থে এই দুইটা আসলে প্রয়োজন। কিন্তু এই যে অভ্যন্তরীণ গোলযোগটা বলেছে এটাও প্রয়োজন, তবে অভ্যন্তরীণ গোলযোগটা আসলে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা এই সংবিধানের আলোকে দেওয়া হয়নি। এটার একটি খুবই ভয়াবহ দিক আছে, সেটা হচ্ছে যে এটা যেহেতু সুনির্দিষ্টভাবে দেওয়া হয়নি সেহেতু এইখানে অপব্যবহার করার একাধিক সুযোগ হয়ে থাকে। আমরা যদি ইতিপূর্বে আমাদের রাষ্ট্রের ইতিহাস দেখি তাহলে দেখব যে 4বার যে ইমার্জেন্সিটা ডিক্লেয়ার করা হয়েছে তার মেইন কারণ ছিল অভ্যন্তরীণ গোলযোগ বেসিস করে। তাহলে এই অভ্যন্তরীণ গোলযোগ শব্দটা আসলে তো কোনো সঠিকভাবে ব্যাখ্যা দেওয়া হয় না, এর পরিসরকে সংক্ষিপ্ত করা হয়নি, সেহেতু এই শব্দটা আসলে ব্যাখ্যা করতে গেলে কিংবা ইন্টারপ্রিট করতে গেলে এটার কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নেই। তো এই জন্য এটা মূলত অপব্যবহার হয়ে থাকে। তো এখানে মেন সমস্যাটা সেটা হচ্ছে এই অভ্যন্তরীণ গোলযোগের কারণে এই টার্মটাকে ইউজ করে এটা অনেক সময় শোষণের কাজে ইউজ করা হয়ে থাকে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে তারা 40তম সংশোধনীর মাধ্যমে তাদের যে অভ্যন্তরীণ গোলযোগ শব্দটা ছিল এটাকে চেঞ্জ করে সশস্ত্র উত্থান দিয়েছে এবং এটা দেওয়া অত্যন্ত জরুরি, কারণ এটার মাধ্যমে ওই যে পরিসরটা অভ্যন্তরীণ গোলযোগটা আসলে কোনটা সেটাকে সুনির্দিষ্ট করে দেয়, তাহলে আর এখানে অপব্যবহারের সুযোগ থাকে না। তো আমাদের দেশেও আসলে এখন সময়ের প্রয়োজন মানে সময়ের ডিমান্ড এটা যে এইখানে অভ্যন্তরীণ গোলযোগ শব্দটাকে বাদ দিয়ে এইখানে সশস্ত্র উত্থানটাই ইনক্লুড করা উচিত যাতে অপব্যবহার না হয়ে থাকে। তো আমরা এটা জানলাম। এখন আমরা আরেকটি নেতিবাচক দিক দেখব, সেটা হচ্ছে এই যে সংবিধানে বলে দেওয়া হয়েছে যে অনধিক 120 দিনের জন্য কার্যকর এই যে জরুরি অবস্থা জারি করবে অনুমোদন ব্যতীত। হ্যাঁ, এখানে মেন যে ইস্যুটা সেটাই হচ্ছে অনুমোদন ব্যতীত। অর্থাৎ মেন সমস্যা কি? মেন সমস্যা হচ্ছে যে অনুমোদন না নিয়ে 120 দিন পর্যন্ত কার্যকর রাখা যাবে। তো এটা আসলে একটি গণতান্ত্রিক উপায় না, অর্থাৎ এটি একটি অগণতান্ত্রিক প্রক্রিয়া। কারণ হচ্ছে এটা এমনভাবে রাখা উচিত ছিল যে এই আদেশটা যখন দেওয়া হবে, ইমার্জেন্সি আদেশটা দেওয়া হবে তার পরপরই সংসদে এটা উত্থাপনের ব্যবস্থা করতে হবে এবং সংসদে উত্থাপনের পরবর্তীতে এটি সংসদ সদস্যের 2/3 ভোট দ্বারা অবশ্যই অনুমোদিত হতে হবে। এই প্রক্রিয়া করলে
এটা ফেয়ার হতো, তাহলে নির্বাহী বিভাগ এটার অপব্যবহার করতে পারতেন না। এই একটি ল্যাকিংস রয়েছে আমাদের এই বিধানবলীর ভিতরে। এছাড়াও রয়েছে যে এছাড়া একটা বিষয় হচ্ছে কি, যে অনুমোদিত থাকলে 120 দিনের উপর কার্যকর হবে না, কিন্তু যদি অনুমোদন নেয়, অনুমোদন দিলে অর্থাৎ সংসদ কর্তৃক যদি অনুমোদন দেয়, তাহলে দেওয়ার পরে এটা কতদিন কার্যকর থাকতে পারবে, এই বিষয়টাও কোনো সুনির্দিষ্ট করে সময় মেনটেন করা নেই। তো এইখানে অপব্যবহার করার অনেক বেশি সুযোগ থেকে থাকে। অনেক সময় এই যে বিষয়টা যে অনুমোদনের পরে আসলে কতদিন জরুরি অবস্থা জারি থাকতে পারে, সেটা যেহেতু কোনো সুনির্দিষ্ট কোনো বক্তব্য এই বিধানগুলিতে দেওয়া নেই, সেহেতু এটা অপব্যবহার করে এটা অনির্দিষ্ট টাইম পর্যন্ত বলবৎ রাখতে পারে। সুতরাং আমাদের ওই বিষয়টাও আসলে সংশোধনের প্রয়োজন। এছাড়াও এই সংবিধানের এই যে পার্ট 9 এখানে আরও বিভিন্ন অ্যাম্বিগুইটি আছে, মানে যেখানে আসলে পরিষ্কার ধারণা পাওয়া যায় না বা সুনির্দিষ্ট গাইডলাইন নেই। তো এটার কারণে আসলে অপব্যবহারের হারটা অনেক পরিমাণ বেড়ে যায়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই সংবিধানের যে 141 গ যেটা আছে অনুচ্ছেদ, এটার মাধ্যমে বলেছে মৌলিক যে অধিকার সমূহ আছে সেগুলো স্থগিতকরণ সম্বন্ধে। তো এটার মাধ্যমে সবগুলো মৌলিক অধিকারই স্থগিত করা যায়। আমরা যদি ইতিহাস দেখি তাহলে আমরা জানতে পারবো যে ইতিপূর্বে যতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে, মাসের পর মাস এই জরুরি অবস্থাটা রাখা হয়েছে। এতে নাগরিকের ভোগান্তি অনেক হারে বেড়েছে এবং হয়রানির শিকার হতে হয়েছে। তো আমরা যেহেতু জানি যে রাষ্ট্রীয় নিরাপত্তাটা অনেক জরুরি, কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তা কিংবা জনস্বার্থের সাথে জড়িত না এমন সকল মৌলিক অধিকারগুলো আসলে এইগুলোর অন্তর্ভুক্ত রাখা হয়েছে। তো এখানে আসলে সুনির্দিষ্ট করে দেওয়া উচিত যে কোন কোন রাইটগুলো এই ইমার্জেন্সি প্রোক্লামেশনের সময় স্থগিত রাখতে হবে আর কোনগুলো রাখতে হবে না, তাহলে একটি সুনির্দিষ্ট গাইডলাইন পাওয়া যায় এবং যেগুলো এটার সাথে ইন্টার রিলেটেড না সেই সকল ফান্ডামেন্টাল রাইটসগুলো সাসপেন্ডেড আর হয় না। তো এই বিষয়গুলো আসলে একটু সংশোধনের প্রয়োজন। তো সর্বোপরি আমরা আলোচনা থেকে যা বুঝলাম তা থেকে বলা যায় যে বাংলাদেশে যে ইমার্জেন্সি প্রভিশনটা আসলে তৈরি করা হয়েছে, এর পিছনে আসলে কোনো গণতান্ত্রিক মানসিকতা নিয়ে করা হয়নি। আর এটা যে পরিমাণ অ্যাম্বিগুইটি রয়েছে, এটার মাধ্যমে প্রতিনিয়ত অপব্যবহার হওয়ার সুযোগ রয়েছে। তো এটা যদি সুনির্দিষ্টভাবে না করা হয়, কিছু সংযোজন এবং কিছু সুনির্দিষ্টতা প্রণয়ন না করা হয়, তাহলে এই বিধানবলীর মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এইটাকে অপব্যবহার করা যেতে পারে বিরোধী দলের গলা টেপার জন্য, কিংবা আমাদের যে অধিকারগুলো আছে ফান্ডামেন্টাল রাইটস নাগরিকের, সেইগুলো নিয়ে আসলে অনেক টানাহিস্সা হবে। তো আমরা এ থেকে বুঝলাম যে আসলে আমাদের এই যে বিধানবলী আছে 9 এখানে কিছু সুনির্দিষ্টতা দরকার। তো এই ছিল আজকের আমাদের টিউটোরিয়াল। ভালো লাগলে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আরও যে সকল বিষয় আছে সেগুলো আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।